প্রিয় শিক্ষার্থী সবাইকে অনুপমস টিউটোরিয়ালে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটা আমরা তৈরি করছি যারা BBA সেকেন্ড ইয়ারে পড়ছেন বা যারা BBA থার্ড ইয়ারে পড়ছেন অথবা যারা MCOM Preliতে আছেন তাদের জন্য বিজনেস ম্যাথের অর্থায়ন গণিত সফটওয়্যারের উপর। এটি এই সফটওয়্যারের উপর অলরেডি 2 নম্বর ক্লাস। আমরা পূর্বের ক্লাসটি সফটওয়্যারের সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। এই সফটওয়্যারকে আমরা 8টি সূত্রের মাধ্যমে ভাগ করেছিলাম, আর আজকে আমরা 8টি সূত্রের মধ্যে আমরা আজকে 4টি সূত্রের সমাধান করব। খুবই সহজ সূত্র এগুলো, যেমন একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে সুদ আসল সহ সরল সুদ, একটা হচ্ছে অবচয়ের সূত্র, একটা হচ্ছে নামিক অথবা কার্যকরী অথবা প্রকৃত সুদ। যদি আমাদের হাতে সময় থাকে, যদি ভিডিওটা যদি বেশি বড় না হয়, তাহলে আমরা হয়তো আরও 2-1টা সূত্র নিয়ে আলোচনা করব। আর শুরুতে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এছাড়াও আপনার ভিডিও দেখার পরে যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানানোর জন্য অনুরোধ করছি। তো আসুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। তো আমরা প্রথমত এখানে লিখেছি আমরা সরল সুদ। তো ফার্স্টে আমরা সরল সুদের একটা প্রশ্ন পড়ছি। বার্ষিক 5% হার সুদে 1000 টাকা 4 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমরা এটা যে বই থেকে করাচ্ছি, বইটা হচ্ছে দীপক কুমার স্যারের বই। এই বইয়ের 6 নম্বর থেকেই ম্যাথমেটিক্যাল টার্ম স্টার্ট। তো 6 নম্বরে বলা হয়েছে বার্ষিক 5% হার সুদে 1000 টাকা 4 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। এখন আমরা করছি কি ভাই, সরল সুদ। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ যদিও বলা হয়ে থাকে, আমরা এটা করব না। এক্ষেত্রে আবার আমাদের খ নম্বরে বলা হয়েছে উপরোক্ত ক্ষেত্রে সরল সুদ কত হবে। আমাদের ক নম্বরে যে প্রশ্নের ডাটাটা দেওয়া হয়েছে, ডাটা দিয়ে তারা বলে দিয়েছে আমাদেরকে সরল সুদ পরিমাণ কত। অর্থাৎ ক নম্বরে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ, খ নম্বরে বলা হয়েছে সরল সুদ। যেহেতু আমরা সরল সুদ করছি, সেহেতু আমরা 6-এর খ নম্বরটা নিয়ে আমরা সমাধান করব। তাহলে আমরা লিখছি 6, পাশাপাশি লিখছি আমরা খ। তো সরল সুদ যেহেতু বের করতে বলে, তাহলে সরল সুদের সূত্র কি আমাদের ভাই, I = PNR। তাহলে আমরা লিখছি, আমরা জানি সরল সুদ I = PNR। এখন আসি ভাই, এগুলোর হেয়ারে চলে যেতেছি আমরা এবার। তাহলে আমাদের ফার্স্টে হেয়ার লাগবে কি, I লাগবে, P লাগবে, L লাগবে, আর কি লাগবে ভাই, R লাগবে। এখন I মানে কি ভাই, সুদ, আর P মানে কি ভাই, আসল, N মানে কি ভাই, সময়, R মানে কি ভাই, হার। এগুলো আশা করি আমরা সবাই জানি। তো এখানে বলা হয়েছে, পূর্বে যেটা বলা হয়েছে বার্ষিক 5% হার সুদে, তাহলে R এর মান কত ভাই, 5%। তাহলে আমরা এখানে লিখতে পারি 0.05। এরপরে যে আসি 1000 টাকার 4 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে 1000 টাকা হচ্ছে আসল টাকা, তাহলে আসল লিখতেছি আমরা 1000। ক বছরের সুদ বলা হয়েছে ভাই, এখানে 4 বছরের সুদ। তাহলে আমরা এন দিচ্ছি আমরা ক বছর, 4 ইয়ার্স। তাহলে আমাদেরকে চাইছে কি ভাই, সরল সুদ। সরল সুদ মানে I চাওয়া হয়েছে, সো এখানে I সমান আমরা দিতে পারি ভাই কোশ্চেন মার্ক। এবার আমরা সরাসরি মানগুলো বসে, P আছে কত আমাদের কাছে ভাই, 1000, গুণ চিহ্ন, N এর মান আছে কত ভাই, 4, আবার গুণ চিহ্ন, আর R এর মান আছে কত, 0.05 দিলাম আমরা 0.05। এবার আমরা তিনটাকে মাল্টিপল করলে আমাদের আনসার হয়ে যাবে। তো আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের আনসার কত হয়। তাহলে এখানে আছে 1000 গুণ 4 গুণ 0.05। তাহলে এখানে আনসার হয় কত ভাই, 200। তাহলে আমরা লিখতে পারি টাকা 200। সো এটাই হচ্ছে আমার আনসার। তো আশা করবো যে আমাদের অর্থায়ন গণিতের থেকে যদি কখনো সরল সুদের অঙ্ক আসে, তাহলে আমরা অঙ্কটাকে আমরা ইজিওতে আমরা সমাধান করতে পারবো। এবার আমরা করব সুদ আসল সহ সরল সুদ। একটু আগে আমরা যে প্রশ্নটা পড়েছিলাম, এখানে শুধু আসল ছিল, আসল সহ সরল সুদ করলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ভাই, সুদ আসল সহ সরল সুদ। তো এক্ষেত্রে আমরা পড়ছি দীপক কুমার স্যারের বইয়ের 9 নম্বর কোশ্চেনটি। বলা হয়েছে B এর নিকট থেকে অদ্য 3 বছর পর 1600 টাকা দেনা হবে। বর্তমানে B কে কত টাকা দেবে যদি, 1 নম্বরে বলা হয়েছে A শতকরা বার্ষিক 5% সরল সুদ দিতে রাজি হয়। আর 2 নম্বরে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ। যেহেতু আমরা আজকে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করছি না, চক্রবৃদ্ধির দিকে যাচ্ছি না, আমরা সরল সুদ নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের এখনকার টপিক্সটা কি ভাই, সুদ আসল সহ সরল সুদ। যেহেতু আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে তারা বললো কি বার্ষিক 5% সরল সুদ দিতে রাজি হয়, অলরেডি তারা এখানে সরল সুদের কথা বলছে। এখন সুদ আসল কোনটা ভাই, শুরুতে বলা হয়েছে B এর নিকট অদ্য থেকে 3 বছর পর 1600 টাকা দেনা হবেন। ভাই সাপোজ আপনি একজন থেকে 10 টাকা নিলেন, 10 দিন পরে তাকে আপনার 15 টাকা ফেরত দিতে হবে। তাহলে 10 দিন পরে যদি আপনি তাকে 15 টাকা ফেরত দেবেন, তাহলে তার মানে তাকে বাড়তি দিচ্ছেন কত ভাই, 5 টাকা। তার মানে 15 টাকার মধ্যে আপনার আসল টাকাও আছে, 5 টাকা সুদও আছে, ইন টোটাল সুদ আসল। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে 3 বছর পর 1600 টাকা দেনা হবেন, তার মানে 3 বছর পর যেটা দেনা হবেন সেটা হয়েছে ভাই সুদ আসল সহ। তার মানে এটা হচ্ছে আমাদের সুদ আসল সহ সরল সুদের অঙ্ক। তো আর আমরা চলে যাচ্ছি সূত্রের দিকে। তো এটা হচ্ছে 9 নম্বর অঙ্কের 1 নম্বর অংশ। তাহলে লিখতেছি, আমরা জানি সুদ আসল সহ সরল
সুদ এ সমান সমান পি ইন্টু 1 প্লাস এন আর, যেটা আমাদের সূত্রে যেটা দেওয়া আছে আমরা ওইটাই করছি। আমরা প্রথমত সরল সুদ করলাম, এখন চলে যাচ্ছি সুদ আসল সরল সুদে। তাহলে এখন আসি আবার আমরা চলে যাচ্ছি হেয়ারের দিকে। তাহলে হেয়ারে গেলে আমার লাগতেছে কি লাগবে ভাই, এ লাগবে, এরপরে কি লাগবে ভাই, পি লাগবে, এরপরে এন লাগবে, এরপরে কি লাগবে ভাই, আর লাগবে। তো আর মানে আমরা সবাই বুঝি ভাই হার, এন মানে কি ভাই সময়, আর পি মানে কি ভাই আসল, আর এ মানে কি ভাই সুদ আসল। তো এবার প্রশ্ন দেখি কি বলছে আমাদেরকে। 9 নম্বরে বলা হচ্ছে 3 বছর পর, তার মানে এনের মান কত ভাই 3 ইয়ার্স। এরপরে যে আসি আমরা 1600 টাকা দেওয়া হবে, তাহলে 1600 টাকা তো আজকে না 3 বছর পরে, তার মানে এটা সুদ আসল সহ। তাহলে আমরা এই মানে দিতে পারি কত ভাই, আমরা 1600 টাকা দিতে পারি। এবার তারা বলছে আবার কি শতকরা 5% সুদে, তার মানে আর মান হচ্ছে কত 5%। তাহলে আমরা 5%কে ভাঙায় লিখতে পারি 0.05। তাহলে আমাদেরকে প্রশ্ন চাইছে কি আমাদেরকে সরল সুদ দিতে রাজি হয়, তাহলে এখানে আমাদেরকে চাওয়া হয়েছে কি তাহলে ভাই আসলটা চাওয়া হয়েছে। তাহলে আমরা আসলের পরিবর্তে আমরা দিচ্ছি কি ভাই কোশ্চেন মার্ক। এবার আমরা অঙ্কটাকে কীভাবে সমাধান করে দেখি। আবার এর মান আছে কত আমাদের কাছে ভাই 1600, দিচ্ছি আমরা 1600 টাকা সমান সমান পির মান তো নাই, যেহেতু এটা বের করতে হবে 1 প্লাস এন এর মান আছে কত ভাই 3, দিলাম 3 ইন্টু আর এর মান আছে কত 0.05, দিলাম আমরা 0.05 অর 1600 রাখলাম ইজ ইকুয়াল টু পি এর পি 1 প্লাস 3 ইন্টুটাকে আমরা এইভাবে দিলে আমাদের বুঝতে সুবিধা। তাহলে 3 গুণ 0.05, 3 গুণ 0.05 ইজ ইকুয়াল টু 0.15, 0 দিচ্ছি আমরা 15। তাহলে অর 1600 সমান সমান পি ইন্টু 1.15। তাহলে এবার আমরা যেহেতু এটা গুণ আছে এবার সামনে কী হবে ভাগ হয়, তাহলে 1600 বাই 1.15 ইজ ইকুয়াল টু কী দিতে পারি ভাই আমরা পি। সরাসরি পক্ষান্তর করে এক লাইন কমায় করছি, তাহলে 1600কে 1.15 দিয়ে আমরা ভাগ করবো, 1600 ভাগ 1.15। তাহলে এখানে হচ্ছে 1391.304335। তো আমরা দুই সংখ্যা নিলেই চলে দশমিকের পরে। তাহলে আমরা লিখছি টাকা 1391.30, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখন আমরা বুঝতে পারলাম কি ভাই সুদ আসল সহ যদি কখনো অঙ্কে যদি সরল সুদ চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্কের সমাধান করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি অবচয়ের নিয়মে। তো অবচয়ের অঙ্কের জন্য আমরা দীপক কুমার স্যারের বইয়ের 21, 22, 23 নম্বর অঙ্কটা আমরা দেখতে পারি। তো আমরা শুরুতে 21 নম্বর অঙ্কটা সমাধানে যাচ্ছি, আর বাকি দুটো অঙ্ক যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে প্রশ্নটা দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করে ফেলতে পারবেন। তো 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি আমাদেরকে একটি মেশিন কিনতে কোম্পানিকে 1 লক্ষ টাকা দিতে হয়, এর অবচিতি হার 15% এবং আয়ুষ্কাল 12 বছর হলে ভগ্নাবশেষ মূল্য কত হবে। তাহলে আমরা শুরুতে চলে যাচ্ছি অবচয়ের সূত্রে। আমরা জানি অবচয়ের দিতে পারি আমরা ক্ষেত্রে এ সমান সমান পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। তারপর আমরা চলে যাচ্ছি হেয়ারে। তাহলে কার কার মান লাগবে ভাই, এর মান লাগবে, পি লাগবে, এন লাগবে, আর কার লাগবে ভাই আর। আর মানে তো আগেরটাই ভাই হার যেটা আছে, এন মানে কি ভাই সময়, আর এখানে পি মানে হচ্ছে ভাই ক্রয় মূল্য, আর এ মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, পি মানে ক্রয় মূল্য, এন মানে সময়, আর মানে হচ্ছে কি ভাই হার। তাহলে আমাদেরকে দেখি আবার প্রশ্নে কি কি আছে। বলছে একটি মেশিন কিন্তু কোম্পানিকে 1 লক্ষ টাকা দিতে হয়, তার মানে 1 লক্ষ টাকা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি 1 লক্ষ টাকা দিলাম। আবার বলা হয়েছে কি ভাই অবচিতির হার 15%, তার মানে আর হচ্ছে কত পার্সেন্ট ভাই 15%। তাহলে আমরা এখানে দিতে পারি 0.15। এবার কি আছে এখানে আয়ুষ্কাল দিছে 12 বছর, তার মানে এনের মান কত বছর ভাই 12 বছর। আর লাস্টে বলা হয়েছে ভগ্নাবশেষ মূল্য কত হবে, তার মানে ভগ্নাবশেষ মূল্য ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে পির মান দিচ্ছি আমরা 1 লক্ষ, 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.15 দিলাম, এন এর মান কত ভাই আমাদের কাছে 12 বছর। তাহলে উপরে দিলাম আমরা 12, তাহলে 1 লাখের 1 লাখ, আর গুণের গুণ দিলাম 1 থেকে 0.15 গেলে থাকবে 0.85, এর উপরে কত ভাই 12 ইজ ইকুয়াল টু। তাহলে এখন আমরা এক লাইন কমায়া করছি ভাই, এর উপরে 12 পাওয়ার বের করে আমরা সরাসরি কত সাথে গুণ করবো ভাই 1 লাখের সাথে। এখন আমরা যাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা আমরা কীভাবে গুণ করবো দেখি ভাই, মানে মানটা বের করবো 0.85
দিলাম। এরপর যে দ্বিতীয় কি তৃতীয় সারিতে এরকম একটা চিহ্ন থাকবে পাওয়ারের মতো করে, ওইটা চাপ দিয়ে তারপর আমরা কী করবো ভাই 12 চাপ দিব। ইকুয়াল টু চাপ দিলে আমাদের আনসার চলে আসবে। এটার সাথে আবার আমরা কী করবো ভাই 1 লাখ টাকা আমরা গুণ করবো। তো এটার সাথে 1 লাখটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 14,224.18, 14,224.18, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করবো যে আমরা অবচয়ের কোশ্চেনটাও বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে অবচয়ের জন্য 21 নম্বর, এছাড়াও 22 নম্বর 23 নম্বর অঙ্কটাও অবচয়েরই অঙ্ক। তো যারা বুঝতে পেরেছেন তারা চেষ্টা করবেন যে 22 নম্বর আর 23 নম্বর সেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। অনুরোধ করবো ভাই ভিডিওটা দেখার পর আপনার কাছে যে বই থাকুক না কেন অবশ্যই অঙ্কগুলো নিজের মতো করে প্র্যাকটিস করবেন বই থেকে ধরে ধরে। তাহলে আপনি মনে করেন যে এই টপিক্সটা আরও ভালোভাবে পারবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।